মাহমুদা বারান্দায় দাঁড়িয়ে জানলা দিয়ে কিছুক্ষণ ভাবিদের দেখলেন। কথা বলার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও ভাইজানের ভয়ে কথা বলার সাহস করতে পারেননি। অভিমানের পাহাড় বুকে চেপে নিঃশব্দে অশ্রু মুছে চলে যেতে নিলেন। অকস্মাৎ ইকবাল খানের মুখোমুখি হলেন। অপ্রত্যাশিত ঘটনায় চোখাচোখিতে দুজনেই চমকে উঠলেন। মাহমুদা নিজের অজান্তেই স্নেহের কণ্ঠে ডেকে উঠলেন, ভাইয়া। দ্রুত গতিতে হঠাৎ বেগ পড়ায় ইকবাল খানের নিঃশ্বাস ভারী হয়ে গিয়েছে। চোখে সীমাহীন বিস্ময় নিয়ে কপাল কুঁচকে তাকালেন। এত বছর পর বোনকে এক দেখায় চিনতে পারার কোনো সম্ভাবনা নেই, তবুও বুকের বাঁ পাশটা আকস্মিকভাবে কেঁপে উঠল। বাইরের হইহুল্লাড়ের শব্দ ডাকটা ঠিকমতো কর্ণপাত হয়নি বলে ইকবাল খান মৃদু স্বরে জানতে চাইলেন, কি বললেন? মাহমুদা সহসা কেঁপে উঠলেন। তানভীরের ফোনে ভাই ভাবিদের ছবি দেখেছেন তিনি, তাই এক দেখাতে সবাইকে চিনতে পারলেও মুখ ফসকে ছোট ভাইকে ভাই বলে সম্বোধন করায় নিজের প্রতি ক্ষুব্ধ হচ্ছেন। হতবুদ্ধি তার পরিচয় দিতে চান না বলে নিজেকে ধাতস্থ করে ঘুমটা টেনে দ্রুত পাশ কাটিয়ে চলে যেতে লাগলেন। প্রকৃতির কি অদ্ভুত নিয়ম! ভালোবাসায় গড়ে ওঠা সম্পর্কগুলো কখনো কখনো রাগ, জেদ আর অভিমানের সামনে হুমড়ি খেয়ে পড়ে। কত সহজে হারিয়ে যায় সব অধিকারবোধ। ইকবাল খান শঙ্কিত নেত্রে কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ বুজে গভীর নিঃশ্বাস ছেড়ে নিচু গলায় আওড়ালেন, কে তিনি? ইকবাল খান চোখ খুলতে খুলতে মাহমুদা উঠান পেরিয়ে চলে গিয়েছেন। কয়েক মুহূর্তের সাক্ষাতে ইকবাল খানের মস্তিষ্কে ভাটা পড়েছে। পিনপতন নিস্তব্ধতা কাটিয়ে ঘরে ঢুকলেন। সময়টা মধ্যাহ্ন আর বিকেলের মাঝামাঝি। প্রকৃতি স্তব্ধ হয়ে আছে। পবনশূন্য গাছের পাতাগুলো প্রান্তরের ন্যায় শক্ত মনে হচ্ছে। মাঠের পাশে রাস্তায় পাশাপাশি দুটো জলপাই গাছ। অপঙ্ক জলপাই সুপক্ক হওয়ার পথে। 12-14 বছরের এক ছেলে গাছে উঠেছে। মিম আর মেঘ গাছের নিচে দাঁড়িয়ে। মাহমুদা খান দ্রুত হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ মেঘকে দেখেই থমকে দাঁড়ালেন। চুলের মাঝ বরাবর সিথি করা, দুই পাশে বিনুনি আর পেছনে খোঁপা করেছে। তার ওপর তার ওপর শিফনের ওড়না দিয়ে চুল ঢেকে রেখেছে। মুখের আকৃতি কিছুটা দীর্ঘাকার, দীঘল চোখে গাঢ় করে কাজল টানা, ঠোঁট যুগল গোলাপি রক্তে রাঙিত। মেঘের মোহ মিশ্রিত মায়াবী রূপে মাহমুদা মুগ্ধ চোখে চেয়ে আছেন। মেঘের চোখে মুখে যেন নিজের অল্প বয়স্ক ছাপ ভেসে উঠছে। সোনালি আলোয় মেঘের আহ্লাদী মুখখানা দেখে অনুভূতি চেপে রাখতে পারলেন না। মাহমুদা দুই হাত মেঘের দুই গালে হাত রেখে কপালে চুমু খেলেন। আকস্মিকতায় চমকালো মেঘ। মাহমুদা মেঘের মাথায় হাত বুলিয়ে মৌনতা ভেঙে জিজ্ঞাসা করলেন, কেমন আছিস মা? মেঘ কপালে ভাঁজ ফেলে কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল। ভদ্র মহিলার চোখে পানি দেখে মেঘের মনের ভেতর প্রশ্নরা দল বেঁধে ছুটোছুটি করছে। গতকাল থেকে এই অবধি অসংখ্য প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাদের, কিন্তু এতটা যত্ন নিয়ে কেউ চুমু খায়নি। অস্থিরতায় বুক কাঁপছে, ভুরু কুঁচকে আছে। নিরন্তর মেঘ একবার অস্বস্তি কাটিয়ে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে ঠিক চিনতে পারিনি। এর মধ্যে মিমো চনমনে ভঙ্গিতে মেঘের পাশে দাঁড়ালো। লম্বায় মেঘের থেকে কিছুটা ছোট, গায়ের রংটা মেঘের তুলনায় কিঞ্চিত চাপা, তবে দুজনের চোখের আকৃতি অবিকল। এক আর হাসি দেখলে মনে হবে দুজন যমজ বোন। মাহমুদা মিমের গালে মাথায় হাত বুলিয়ে কপালে মৃদু চুমু খেয়ে বললেন, দোয়া করি তোরা অনেক বড় হ। মেঘ মিম দুজনেই হতবিরল। মাহমুদা চোখ মুছে চলে গেলেন।
মেঘ আর মিম মুখ চাওয়াচাই করে সহসা পিছনে ঘুরে শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কে আপনি? দুজন স্পষ্ট চোখে মহামুদার পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করছে। মনের ভেতরে চলমান প্রশ্নগুলো উত্তর খোঁজার যুদ্ধে নেমেছে। যথাযথ উত্তর না পেলেই যেন ধ্বংস করবে অন্তঃকরণ। মহামুদার কান্নায় ভেজা চোখ ঝর্ণার পড়ন্ত পানির বেগে আছড়ে পড়ছে বুকে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো হৃৎপিণ্ড কাঁপছে অবিরাম। মেঘের মন বলছে বিষণ্ণতায় কাতর ওই দুই চোখের রহস্য লুকিয়ে আছে। মেঘ চোখ বন্ধ করে শুকনো মুখে ঢোক গিলে মিমের দিকে তাকিয়ে জানতে চাইল, তুই চিনিস তাকে? মিম ঝটপট উত্তর দিল, না, সকাল থেকে দেখিনি একবারও। অকস্মাৎ পুরুষালী গমগমে কণ্ঠস্বর শোনা গেল, ওখানে কি করছিস তোরা? বিদ ফিরল দুজনে। পুনরায় ঘুরে দাঁড়ালো। কপাল কুঁচকে সটান দেহে দাঁড়িয়ে আছে তানভীর। পাঞ্জাবির হাতা ভাঁজ করায় মনোযোগ সে। মিম ছোট করে বলল, জলপাই খেতে এসেছিলাম। তানভীরের অভিব্যক্তি পরিবর্তিত। চোখ তুলে গাছের দিকে তাকালো। দৃষ্টিতে দৃঢ়তা এনে গাছে থাকা ছেলেটিকে ধমকের স্বরে শুধালো, জামিল না তুই? জি ভাই। গাছ থেকে নাম এখুনি। মেঘের দু চোখে ব্যগ্রতা, মন প্রচণ্ড দ্বিধা। মহামুদা চলে যাচ্ছেন। মেঘ সেই দিকে এক পলক তাকিয়ে পরপর ছটফটিয়ে ডেকে উঠল, ভাইয়া শোনো। কি? ওই ভদ্রমহিলাকে কি তুমি চেনো? কেন? তিনি আমাদের আদর করছিলেন আর কাঁদছিলেন। মনে হলো কিছু বলতে চাইছিলেন। জিজ্ঞাসা করলাম কিন্তু কিছুই বলল না। রহস্যময় নারী মনে হলো। এর মধ্যে জামিল কতগুলো জলপাই হাতে গাছ থেকে লাফ দিয়েছে। ধপ করে মাটিতে বসতেই মিম মেঘ দুজনেই আঁতকে উঠল। তানভীর বিরক্তি স্বরে বলল, বাড়িতে যা। তুমি কোথায় যাচ্ছ? রহস্যময় নারীর সঙ্গে দেখা করে আসি। আমরা যাব। জি না, তোরা সোজা বাড়ি যাবি। ঠিক আছে। বিকালের শেষ ভাগ, রক্তিম সূর্য পশ্চিম আকাশ রাঙিয়ে রেখেছে। মেঘেরা রোদ্দুর ঢেকে ছুটছে অজানা গন্তব্যে। কংক্রিটের শহর ক্লান্ত হলেও ক্লান্ত হয় না প্রকৃতি। সেকেন্ডে সেকেন্ডে যেন নবরূপে সেজে ওঠে। স্বপ্ন জগতের অসম্পূর্ণ স্বপ্নের সমাপ্তি টেনে আড়মোড়া ভেঙে বিছানায় বসল মেঘ। পাশেই মিম বেঘোরে ঘুমোচ্ছে। বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে ঘর থেকে বেরিয়েছে। আত্মীয়দের ভিড় কমছে অনেকক্ষণ হলো। আব্বু বড় আব্বুরও দেখাও নেই। বারান্দার একপাশে বসে মালিহা আকলিমারা গল্প করছেন। তাদের সাথে গল্প করার তেমন ইচ্ছা নেই মেঘের। মাথা ভর্তি আজে বাজে চিন্তা আর মনের খচখচানি ভুলতে একা একা ঘুরতে বেরিয়েছে। কয়েকটা বাড়ির পর ছোটোখাটো একটা খাল। খালের তেমন পানি নেই। মেঘ সবুজ ঘাসে আবৃত খালের পাড়ে বসে আছে। দৃষ্টিতে উদাসীনতা, বুকের ভেতর হাহাকার। বিকালে ঘুমোলে মাঝে মধ্যেই এমনটা হয়। তখন মনে হয় সমগ্র বিশ্ব তছনছ করে ফেললেও মন ভালো হবে না। গ্রীষ্মের সন্ধ্যায় প্রস্ফুটিত জুঁই, ভোরে ফোটা গন্ধরাজ কিংবা মন মাতানো সৌন্দর্যের অধিকারী গোলাপের তীব্র সুবাসও কখনো কখনো মনকে আকৃষ্ট করতে ব্যর্থ হয়। অকারণেই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আবার অদৃশ্য এক মায়াবী স্বপ্নঘোর মাঝে মধ্যে মুহূর্তেই মন ভালো করে দিয়ে যায়। অদ্ভুত এক অনুভূতি মন পিঞ্জরে সুখের আভাস ছড়ায়। হৃদয়ের প্রণয় মোহ জাগায়। গোধূলিবেলার রৌদ্রময়ী আকাশ দেখে অজান্তেই বক্ষস্পন্দন কম্পিত হয়। হৃদয়ের সবটুকু জুড়ে প্রবল বেগে কারো শূন্যতা অনুভব করে। এই শূন্যতার নাম নেই, রং নেই, আর রূপও নেই। শহরের বুকে সন্ধ্যা নামলে নিয়ন বাতির হলদে আলোর ভিড়ে সেই শূন্যতা বিলীন হয়ে যায়। মেঘ আনমনে নিজেকে প্রশ্ন করে, কাকে মিস করি আমি? আর কেনই বা মিস করি?
বর্ষণের অশান্ত আকাশের মতো প্রশ্নগুলো বিধ্বস্ত প্রায়, যার উত্তর খুঁজে পাওয়া দুষ্কর। রহস্যময় জীবনে সামান্য একটা রহস্য মেঘ অজান্তেই উদ্ঘটনা করতে পারেননি। প্রায় সন্ধে হতে চলল, মেঘ এখনও বসে আছে। খালের ঘোলাটে পানিতে ছোট ছোট টোপাপানা স্বচ্ছন্দে ভেসে বেড়াচ্ছে। মেঘ আপন মনে নুড়ি ছুঁড়ছে পানিতে। অস্থির চিত্তের অস্থিরতা কিছুটা কেটেছে। প্রকৃতির মায়ায় মনের আকাশ মুগ্ধতায় ভরে উঠেছে। তানভীর হঠাৎই পিছন থেকে উঁচু গলায় শুধালো, বনু, এখানে কি করছিস? তানভীর ফোন কানে ধরে মেঘের থেকে প্রায় 20 হাত দূরে দাঁড়িয়ে আছে। তানভীরের দু চোখে উদ্বেগের ছাপ। ঢোক গিলে ধীরকণ্ঠে কিছু বলে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ বসা থেকে উঠতে উঠতে বলল, বাড়িতে ভালো লাগছিল না, তাই এখানে এসেছিলাম। তানভীর এগিয়ে এসে রাগান্বিত কণ্ঠে বলল, এটা কি নিজের বাসা পেয়েছিস? তানভীর এলোমেলোভাবে নিঃশ্বাস নিচ্ছে, কপাল ঘামে কিচকিচ করছে। মেঘ দ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি হাঁপাচ্ছ কেন ভাইয়া? তুই আমাকে না বলে কেন এসেছিস? মেঘ ঠোঁট বাঁকিয়ে বলল, এখানে আসলেও তোমাকে বলে আসতে হবে? হ্যাঁ, বলে আসতে হবে, কারণ এখানে আমরা কাউকে চিনি না, আর এই জায়গা আমাদের জন্য নিরাপদও না। নিরাপদ না কেন? বিস্তারিত বলতে পারবো না, বাড়িতে চল। মেঘ আর চোখে তাকিয়ে মিটিমিটি হেসে আবারও প্রশ্ন করল, তুমি কি ভেবেছিলে আমি হারিয়ে গিয়েছি? বাজে কথা বলবি না। তোমার দুশ্চিন্তা দেখে আমার খুব খুশি লাগছে। কেন? বারে, আমি এতদিন ভাবতাম তুমি আব্বু আর বড় আব্বুর ভয়ে আমাকে দেখে রাখো, কিন্তু আজ মনে হচ্ছে তুমি সত্যি সত্যি আমার জন্য দুশ্চিন্তা করো। তোমার দায়িত্ববোধ দেখে আমি অবাক। খুব ভালো লাগছে। বাসায় গিয়ে একটা চকলেট দিব তোমাকে।